শুরু হলো আরেকটি নতুন সকাল। হিমেল এই সকালে আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24-এর সকালের আয়োজনে সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কিংবা স্টিল নিবেদিত সকাল 24-এ আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। আজ শনিবার 22 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং 7 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। দর্শক, সকাল সকাল শুরুতে আপনাদের জানিয়ে দিব গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.2 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা রাজশাহীতে ছিল সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জেলা রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ময়মনসিংহে 26.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস। চাঁপাইনগরে সিলেটে ছিল 24 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে 29.2 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনাতে 28.4 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে ছিল 29 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে 15.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডতে রেকর্ড করা হয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস। আজকে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রায় সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, দেখছিলাম আজকের দিনের আবহাওয়ার তাপমাত্রা এবং উত্তরের জেলাগুলোতে কিন্তু প্রচুর শীত পড়ে এবং আপনাদের নিয়ে যেতে সকাল সকাল উত্তরের জেলা দিনাজপুরে এবং সেখানকার আবহাওয়ার তথ্য জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। আমরা যুক্ত হব। সানি, শুভ সকাল। যেমনটি দর্শকদের বলছিলাম যে দিনাজপুরে গতকালকের তাপমাত্রা যেটি রেকর্ড করা হচ্ছে 11.8 ডিগ্রি সেলসিয়াস, আজকের তাপমাত্রা সেখানে কি? অতসী শুভ সকাল। আপনি জানেন যে অবস্থানগত কারণে বেশি শীত হয়, তার মধ্যে অন্যতম দিনাজপুর জেলা। আজকের যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 6টায়, আমাদেরকে জানানো হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। গতকালকের যে তাপমাত্রা কিন্তু আজকে আরো কমেছে। গত পরশু দিনও তাপমাত্রা কিন্তু 14.0 ডিগ্রি সেলসিয়াস, এবং তার আগের দিন 4 তারিখেও কিন্তু এই জেলার তাপমাত্রা 14.0 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে কমে যাচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছিল যে ধীরে ধীরে এই জেলার তাপমাত্রা কমে যাবে। এই ডিসেম্বরে তীব্র শীত এই জেলার উপর দিয়ে বইবে এবং শীতে কিন্তু এখন সেই অনুভূতিটাই করা যাচ্ছে এবং সকাল থেকে দেখছি আমরা ঘন কুয়াশায় ঢাকার রয়েছে চারপাশে। এখন যদিও সকাল 8টা বাজে, সূর্য উঠেছে কিন্তু প্রখরতা একেবারেই কম। এখনো কিন্তু মানুষজন একদম বাসা থেকে ঠিকভাবে বের নেই, রাস্তাঘাটগুলো একেবারে ফাঁকা। এবং গতকালকে আমরা দেখেছি, গতকাল দুপুর পর্যন্ত মানুষজন গরম কাপড় গায়ে দিয়ে বাইরে বের হয়েছেন এবং গতকালকে কিন্তু মোটামুটি অনেকটাই ছিল, ঘন্টায় প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত ছিল। আজকে যেটা সকাল 6টায় আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছে যে আজকে ঘন্টায় 1 কিলোমিটার গতিবেগে এই হিমেল হাওয়া বইছে, ফলে আজকে মোটামুটি শীতটা কম অনুভূতি হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছে, এই ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুতেই কিন্তু এই জেলার উপর দিয়ে তীব্র, মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহ বইবে। অর্থাৎ তিন তিন ক্যাটাগরিতে এই জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ হওয়ার একটি আশঙ্কা তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে। এবং এই যে মোটামুটি এই যে তাপমাত্রা কমে যাচ্ছে, এতে করে কিন্তু খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
দর্শক, আমরা ছিলাম উত্তরের জেলা দিনাজপুর। আমরা সেখানকার আবহাওয়ার পরিস্থিতি জানছিলাম এবং আসলে যেটি জানতে পারলাম যে ক্রমেই সেখানকার তাপমাত্রা হ্রাস পাচ্ছে এবং বিশেষজ্ঞরা বলছেন সেখানে কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এবং দর্শক, যেমনটি বলছিলাম, শীত নিয়ে কথা হচ্ছিল। হেমন্তের শেষ মুহূর্তে প্রকৃতি এখন শীতের দখলে। ঘন কুয়াশায় আচ্ছাদিত হতে শুরু করেছে মাঠ, ঘাট, পাহাড়। পর্যটকরাও ছুটে চলছেন দেশে বিদেশে। পাহাড়ে শীতের আবহাওয়া টানছে তার রূপ দেখাতে। বান্দরবনের পর্যটন পরিস্থিতি নিয়ে জানবো। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম। হাকিম, শুভ সকাল। আপনি বান্দরবনে রয়েছেন, যেমনটি দেখতে পাচ্ছি। আসলে বান্দরবনে শীতকে ঘিরে পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? আমি আসলে যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে পর্যটনের মূল কেন্দ্র বলা হয়। এখানে পর্যটকরা প্রত্যেকটি জায়গায় তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা গন্তব্য করে। আমরা সকাল থেকে দেখেছি বেশ কিছু গাড়ি বান্দরবান থেকে নীলগিরি, নীলাচল এবং শৈলপ্রপাত, প্রান্তিক লেক সহ বিভিন্ন পর্যটন স্পটগুলোর উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা কথা বলেছিলাম মালিক সমিতির সাথে, তারা বলছে ইতিমধ্যে প্রায় 75টিরও অধিক গাড়ি আসলে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটের উদ্দেশ্যে রওনা হয়েছে। গতকালও কিন্তু প্রচুর পর্যটকে মুখরিত ছিল বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলো। পর্যটকের দীর্ঘদিন পর আসলে পর্যটন স্পটগুলো মুক্ত হওয়ার কারণেই পর্যটকের আনাগোনা বেড়েছে পাহাড়ে এই জনপদের। এবং সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে দীর্ঘদিনে তাদের যে ক্ষতিটি হয়েছে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সেই ক্ষতিটা তারা পৌঁছিয়ে দিতে পারবে বলে তারা জানিয়েছে। তবে বান্দরবানের 7টি উপজেলা, 34টি ইউনিয়ন, 2টি পৌরসভায় 74টি পর্যটন স্পট রয়েছে। 74টি পর্যটন স্পটের মধ্যে বান্দরবানে 3টি উপজেলা কয়েকটি পর্যটন স্পট ব্যতীত বাকি সব পর্যটন স্পট মুক্ত থাকার কারণে পর্যটকে মুখরিত হয়েছে বান্দরবানের পর্যটন নগরী। আমরা যারা সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছে আগামী মাস এবং মার্চ পর্যন্ত প্রায় হোটেলেই 50%, 20% করে বুকিং রয়েছে, যেগুলো মার্চ পর্যন্ত বুকিং রয়েছে। তবে আগামীতে যদি পর্যটন স্পট যেগুলো নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো মুক্ত হয়ে যায় তাহলে পর্যটকের আনাগোনার পাশাপাশি মানুষের যে অত্যধিক বিভাগে পড়েছিল সেটিও আসলে তারা গুছিয়ে দিতে পারবে বলছে। আমরা তারা আমাদেরকে যেটি জানিয়েছে দীর্ঘদিন পর পর্যটন স্পট খোলার কারণে কিন্তু তারা বান্দরবানে এসেছে এবং তারা তাদের গন্তব্যগুলো ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য তারা নজরদারি রেখেছে। এই ছিল পর্যটন স্পটে আর পর্যটন আনাগোনা নিয়ে আমার কাছে সর্বশেষ। হাকিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা বান্দরবনের পর্যটকদের অবস্থা জানছিলাম এবং আসলে যেটি জানতে পারলাম যে শীতকে ঘিরে কিন্তু পর্যটকদের আনাগোনা বেশ বাড়ছে বান্দরবনে। দর্শক, সকাল 24-এ কিন্তু আমরা প্রতিদিন আপনাদের জানিয়ে দিই দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। কেননা আমরা মনে করি যদি একটু সময় বের করে যদি আমরা দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলোতে চোখ বুলিয়ে নিতে পারি তবে খুব সহজেই দিনের সকল খবরাখবর সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। আমরা দেখব কি কি প্রধান শিরোনাম রয়েছে। যেমনটি নিয়ে আসলে কথা হচ্ছিল পর্যটন, এবং পর্যটন নিয়ে কিন্তু একটি প্রধান শিরোনাম রয়েছে সমকালে। চিকিৎসা পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী। বছরে 25 লাখের বেশি রোগী যান ভারতে, ব্যয় $500 মিলিয়ন। চিকিৎসা সহ বছরে থাইল্যান্ড ভ্রমণ 1.5 লাখ বাংলাদেশির 4 মাসে বৃদ্ধি 20%। চট্টগ্রাম ও সিলেট থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা। মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও বেড়েছে যাতায়াত। ভারতের চেয়ে 20% কম খরচ, দেশে উন্নত করার সুযোগ চিকিৎসা ব্যবস্থা। সহজ ভিসা, খরচ কম ও প্রতারিত হওয়ার ঝুঁকি না থাকা 80% রোগীর পছন্দ ব্যাংকক। দর্শক, আরও একটি সংবাদ শিরোনাম যেটি দেখতে পাচ্ছি, কঠিন পরিস্থিতিতে ভারতের হাসপাতাল, হোটেল ব্যবসা। খাত সংশ্লিষ্টতা চাপ দিচ্ছে সরকারকে। বাংলাদেশে চেম্বার শুরু করেছেন চেন্নাইয়ের অনেক চিকিৎসক। এবং পত্রিকার একদম ডানি যে শিরোনামটি দেখতে পাচ্ছি, রাজুকের গড়িমসিতে 6 বছরেও শুরু হয়নি কাজ। গুলশান, বনানী, বারিধারা লেক ফুনন বুয়েটকে দিয়ে 2018 সালে প্রণয়ন করা হয় নকশা। দর্শক, এই ছিল মোটামুটি দৈনিক সমকালের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক প্রথম আলো আজকের দিনে কি কি প্রধান শিরোনাম রয়েছে। দৈনিক প্রথম আলোয় যে শিরোনামটি প্রথমেই দেখছি, ঢাকায় বাস চলাচলে নৈরাজ্য রয়েই গেল। আওয়ামী লীগ সরকারের নজর ছিল বড় প্রকল্পে, যেখানে দুর্নীতি ও কমিশন ভোগের সুযোগ থাকে, ব্যবস্থাপনায় নজর ছিল না। ঢাকার পরিবহন খাতে 3 লাখ কোটি টাকার প্রকল্প নিয়েছিল আওয়ামী লীগ সরকার। যদিও 2000 কোটি টাকার ঋণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে শৃঙ্খলা ফেরানো যেত বাসে।
আর একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি ডানে পত্রিকার, জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার, দেশের সার্বভৌমত্ব মর্যাদার প্রশ্নে সরকার আপসহীন। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আজকের দিনে কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে শিরোনামটি রয়েছে, সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া সয়াবিন বোতল, রমজানের আগে দাম বাড়ানোর পায়তারার অংশ হিসেবে এই অপতৎপরতা। শুল্ক কমানোর পরও 2 মাসে আমদানি কমেছে 20%, দামও কমেনি। এবং অনূর্ধ্ব 19 এশিয়া কাপ নিয়ে একটি সংবাদ শিরোনাম রয়েছে, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। পত্রিকার ঠিক ডান পাশেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি, টানা 3 দিন ঢাকার বাতাসে সর্বোচ্চ দূষণ, মারাত্মক হুমকিতে জনস্বাস্থ্য। এবং আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, বেক্সিমকো গ্রুপের লোকসানি 16 কোম্পানি বিক্রির সিদ্ধান্ত, 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে 169টি কোম্পানিকে। দর্শক, এই ছিল মোটামুটি দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমরা দেখব দৈনিক কালের কণ্ঠে আজকের দিনে কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে শিরোনামটি রয়েছে, পেনশনে পেরেশানি, 74,000 শিক্ষকের দুর্ভোগ, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যানবেজ ভবনে গিয়ে হতাশ শত শত শিক্ষক, অগ্রাধিকারে নেই হজ যাত্রীরাও। আরেকটি সংবাদ শিরোনাম যেটি রয়েছে, আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপির 3 সংগঠন, ভারতের আগ্রাসনের প্রতিবাদ, লং মার্চের তারিখ নির্ধারণে আজ নয়াপল্টনে বৈঠক। এবং অনূর্ধ্ব 19 এশিয়া কাপ নিয়ে এখানেও একটি সংবাদ শিরোনাম রয়েছে, পাকিস্তানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, আওয়ামী লীগ আমলের সাজা আপিলে টিকছে না, অনায়াসে খালাস পাচ্ছেন সাজাপ্রাপ্তরা, বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছিল, আপিলের রায়ে আদালত। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক যুগান্তর আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে প্রধান শিরোনামটি রয়েছে, থার্ড টার্মিনালে মেগা দুর্নীতি, আওয়ামী লীগ সরকার আমলের উন্নয়নের চিত্র, অস্বাভাবিক ব্যয় ও অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখা হবে, এমনটাই মন্তব্য করেছেন উপদেষ্টা হাসান আরিফ। সিন্ডিকেটের সাবেক মন্ত্রী ও সংসদীয় কমিটির চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা এমপি ও প্রকল্প পরিচালক প্রকৌশলী, নকশার পাইলিক পরিবর্তন করে লোকপাট। এবং পত্রিকার ঠিক ডানে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে একটি সংবাদ শিরোনাম রয়েছে, বিদেশি পুঁজি সরানো বেড়েছে 7 ভাগ, অর্থনৈতিক মন্দা ও ডলার সংকট, গত অর্থ বছরের সবচেয়ে বেশি পুঁজি গেছে ভারতে। দর্শক, আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে যেটি নিয়ে আসলে বিগত 2টি পত্রিকা আমরা সংবাদ শিরোনাম দেখেছি, ছুটির দিনেও ঢাকা বায়ু দূষণের শীর্ষে। এবং এই ছিল দৈনিক যুগান্তরের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। দর্শক, সকাল সকাল আপনাদের জিআই পণ্যের খবর দিতে চাই। শেরপুর জেলার 100 বছরের ঐতিহ্যবাহী ছানার পায়েস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সুস্বাদু এই খাবার নিয়ে আরও বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, শুভ সকাল। আপনি শেরপুরে রয়েছেন এবং দর্শকদের বলছিলাম যে ছানার পায়েস, ঐতিহ্যবাহী ছানার পায়েস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এবং এই ছানার পায়েস নিয়ে আসলে কি খবর রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। অতসী শুভ সকাল। শেরপুর জেলা একটি সীমান্তবর্তী জেলা। এই শেরপুর জেলার ঐতিহ্যের একটি মিষ্টান্ন ছানার পায়েস। সম্প্রতি এই ছানার পায়েসকে ভৌগোলিক নির্দেশক পণ্য এবং বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আসলে এর আগে থেকেই কিন্তু শেরপুরবাসী এই মিষ্টান্ন ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সুপারিশ করে। গেল বছর আমরা যতটুকু জেনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শেরপুরের এই ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সুপারিশ পাঠানো হয়, এবং পরবর্তীতে গত পরশুদিন শিল্প মন্ত্রণালয়ের একটি সনদে মূলত এই ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। আসলে
এই সানার পায়েস মূলত ব্রিটিশ আমল থেকেই শেরপুরের যে সকল মিষ্টির দোকান রয়েছে সে সকল মিষ্টির দোকানে প্রচলিত ছিল এবং এখানকার স্থানীয়দের ভাষ্যমতে মূলত এই সানার পায়েসটিকে ব্রিটিশ আমলের যে সকল জমিদাররা ছিলেন বা তারও আগে যে জমিদাররা ছিলেন তারা বিভিন্ন উপায়ে এটিকে সংরক্ষণ করে কলকাতা পর্যন্ত নিয়ে যেতেন। এখনও কিন্তু শেরপুরের যেই যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে গেলে এবং নিমন্ত্রণ দিলে নিজেদের বাড়িতেও কিন্তু এই সানার পায়েস দিয়ে মূলত মিষ্টি মুখ করান। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সানার পায়েস, এটি মূলত হচ্ছে দুধের যে ছানা সেই ছানা দিয়েই মূলত এই পায়েসটা তৈরি করা হয়। এটাকে অনেকেই রসমালাই ভেবে ভুল করেন, কিন্তু এই সানার পায়েসের আবির্ভাবটা মূলত শেরপুরের ঘোষপট্টি এলাকাতে প্রথম হয়েছিল। তখন গুটি কয়েক দোকানে এই সানার পায়েস তৈরি হলেও এখন শেরপুর জেলার অন্তত 50টি দোকানে এই সানার পায়েস বিক্রি হয় এবং যেটি এখন এই মুহূর্তে 380 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হয়। আমি রয়েছি শেরপুর পৌর শহরের নিউ মার্কেট এলাকার অনুরাধা মিষ্টান্ন ভাণ্ডারে। এদেরও কিন্তু প্রায় 100 বছরের এই সানার পায়েস তৈরির ইতিহাস রয়েছে। এখানকার যে সকল কারিগররা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেহেতু এটি এই মুহূর্তে জিআই স্বীকৃতি পেয়েছে, এটির কদর আরও বাড়বে। এ ছিল অতসী আমার কাছে শেরপুর থেকে ঐতিহ্যবাহী জিআই পণ্য সানার পায়েসের সবশেষ। রাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম শেরপুরে, আমরা জানছিলাম সম্প্রতি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া ছানার পায়েস নিয়ে সকল খবর। দর্শক, কেবল স্টিল নিবেদিত সকাল 24 নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ কেবল স্টিল নিবেদিত সকাল 24। আপনাদের সঙ্গে আছে আমি অতসী সেন। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দর্শক, আজ 7 ডিসেম্বর গাইবান্ধার পাক হানাদার মুক্ত দিবস। এই দিবস ঘিরে কর্মসূচি জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, শুভ সকাল। আপনি গাইবান্ধাতেই রয়েছেন এবং আজ দর্শকদের যেমন বলছিলাম যে পাক হানাদার মুক্ত দিবস, গাইবান্ধার ঐতিহাসিক এই দিনটিকে নিয়ে কি কি কর্মসূচি রয়েছে আজ গাইবান্ধাতে এবং এর ইতিহাস সম্পর্কে জানতে চাই। হ্যাঁ অতসী, আপনাকে শুভ সকাল। আজ 7 ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস। আমি আজকে এখন যেখানে রয়েছি এটা বিজয় স্তম্ভ। এখানে বিজয়ের এই দিনে কিন্তু লাল সবুজের যে পতাকা ছিল সেই পতাকা কিন্তু উত্তোলন করা হয়েছিল। দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই যে বিজয় স্তম্ভটা রয়েছে, এই বিজয় স্তম্ভের এখানেই কিন্তু পতাকা উত্তোলন করা হয়েছিল। তো 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আজকের এই দিনে গাইবান্ধাকে মুক্ত করেছিলেন মুক্তিযোদ্ধারা। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে দীর্ঘ লড়াইয়ের পর গাইবান্ধার আকাশে উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। বিজয় আনন্দ উল্লাসে ফেটে পড়ে গাইবান্ধার মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী সাধারণ মানুষ। রাজাকার পাকিস্তানিদের সাথে গাইবান্ধা শহর থেকে বিতাড়িত করতে কোম্পানি কমান্ডার বীর প্রতীক মাহবুব ইলাই রঞ্জুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরের উপকণ্ঠে এসে ফলিয়া ব্রিজের এক প্রান্তে এসে অবস্থান নেয়। এখানে 5 ডিসেম্বর সকাল থেকে যুদ্ধ শুরু হয়। মিত্র বাহিনীদের এলাকায় বোমা বর্ষণ করলে পাকিস্তানিদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং 7 ডিসেম্বর চূড়ান্ত লড়াইয়ের জন্য মুক্তিযোদ্ধারা প্রস্তুতি নিলে জানতে পারে যে শত্রুরা পালিয়ে গেছে। এ সময় হাজার হাজার মানুষ ছুটে এসে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যায় এসডিও মাঠে, যেটা বর্তমান স্বাধীনতা প্রাঙ্গণ। সেখানে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এখানে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানেই কোম্পানি কমান্ডার মাহবুব ইলাই রঞ্জু গাইবান্ধাকে হানাদার মুক্ত ঘোষণা করেন। গাইবান্ধার যুদ্ধগুলোর মধ্যে বাদিয়াখালী যুদ্ধ, হরিপুরের যুদ্ধ, কোদালকাঠি যুদ্ধ, রসুলপুর সুইচ গেটে আক্রমণ, নান্দিনা এবং কালাসোনার যুদ্ধ উল্লেখযোগ্য। দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আজ সকাল 11টায় বিজয় র্যালি রয়েছে। পাশাপাশি 12টার সময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে আলোচনা সভার আয়োজন করেছে। এই ছিল আজকের এই হানাদার মুক্ত দিবসের অনুষ্ঠানের সূচি। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
দর্শক, আমরা ছিলাম গাইবান্ধাতে। আমরা গাইবান্ধার পাক হানাদার দিবস নিয়ে জানছিলাম, এর ইতিহাস এবং আজকের দিনের কর্মসূচি নিয়ে। দর্শক, চলুন আপনাদের চমৎকার একটি তথ্য দিই। 2024 সালে বিবিসির তালিকায় বিশ্বের 100 প্রভাবশালী নারীদের একজন মনোনীত হয়েছেন কুড়িগ্রামের রিক্তা আক্তার বানু। নিজের প্রতিবন্ধী মেয়েকে নিয়ে হতাশা থেকে ঘুরে দাঁড়িয়ে গড়ে তোলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান। বিস্তারিত প্রতিবেদনে। প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে বিবিসির 100 অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিলেন কুড়িগ্রামের রিক্তা আক্তার বানু। যদিও সাফল্যের পেছনের গল্পটা বেদনায় ভরা। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়ার পর প্রতিবন্ধী মেয়ের পড়াশোনা নিয়ে বিপাকে পড়েন তিনি। পরে জেদ থেকে নিজেই প্রতিষ্ঠা করেন বিশেষায়িত স্কুল। নিজের নার্সের চাকরির পাশাপাশি সময় দেন এসব শিশুর মানসিক বিকাশে। আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য এই প্রতিবন্ধী স্কুল করিনি। এখানে পড়াশোনা করে এখানে যদি তারা একটু কিছু করে খেতে পারে, যেমন আমার অন্যান্য বাচ্চারা অনেকে সেলাই ফ্রাই করে, অনেকে সেলাই মেশিনের কাজ করে, কেউ ফুল তোলে, একটু যদি সহযোগিতা হয় তাহলে তো কারো সহানুভূতি চায় না। 63 শিশু নিয়ে শুরু করলেও বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এখন 3 শতাধিক, যা বদলে দিচ্ছে প্রতিবন্ধীদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি। 2009 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এমপিওভুক্ত হয় 2020 সালে। এখন বড় চ্যালেঞ্জ আবাসন। প্রতিবন্ধী বাচ্চা অন্যান্য প্রতিষ্ঠানে নেয় না, কারণ ওরা যন্ত্রণা মনে করে। ইকতার আপা কোনো পরাপন করে না, আমাদের মেয়ে কোনা যেমন ওইভাবে মানুষ করে। কথা বলতে পারে নাই আমার বাচ্চা, এই স্কুলে আসি আল্লাহ রহমত শুনি কথা বলতে পারে, লিখতেও পারে নাই, সে লিখতেও পারে। এখানে শ্রেণীকক্ষের অভাব, এখানে যদি আরও নতুন বিল্ডিং হয় তাহলে পাঠদান করার খুব সুন্দর পরিবেশে করা যাবে। আমরা এরও ধরনের ভালো কাজের ভালো উদ্যোগের পাশে সবসময় আছি। আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে আরও কিভাবে সুদূর প্রসারিত করা যায়, এই ভালো কাজগুলোকে কিভাবে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি। বিদ্যালয়টিতে শিক্ষক কর্মচারী মিলে কাজ করছেন 43 জন, তবে সরকারি ভাতা পান 12 জন। গোলাম মাওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। দর্শক, এই ছিল সকাল 24-এর আজকের আয়োজনে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ঠিক একই সময়। সাথে থাকবার জন্য ধন্যবাদ।